আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি নাম্বার গল্পের 16 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। কলেজ থেকে বাসায় এসে নিজের রুমে মেরে বসে আদনান ভাইয়ের বারান্দার দিকে তাকিয়ে আসছি। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে শুধু, আচ্ছা ইলমাদের কথাগুলো কি সত্যি? আদনান ভাই আমাকে কি ভালোবাসে? রুকুজকে গালে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে আদনান ভাইয়ের রুমের দিকে, আর আকাশ পাতাল ভেবে যাচ্ছে ভাই আমাকে ভালোবাসলে আমার সাথে খারাপ ব্যবহার করে কেন, আর এত ধমকাই বা কেন, ভালোবাসার কথা জানায় না কেন? কিন্তু ওদের কথাও তো ঠিক, ভাইয়া আমার কোনো ছেলের সাথে মেলামেশা পছন্দ করে না। আমি তার কথা না শুনলে আমাকে সেটা নিয়ে বকে, আবার আমার কিছু হলে ভাইয়া পাগলামো করে। আমি তো জানি সেটা বোন হিসেবে, ভালোবাসা হিসেবে সেটা তো জানতাম না। কিন্তু শুধু কি বোন হিসেবে নাকি ভালোবাসে, ইস কী করে জানবো? কলেজের ড্রেসও খুলি নাই, ওইভাবেই বসেছিলাম। উঠে বারান্দায় এসে ভাইয়া রুমে উঁকি দিতে লাগলাম, তখন ওই ভাইয়া রুম থেকে বারান্দায় এলো। আমি এইভাবে ভাইয়াকে আশা করিনি। সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি হাঁ করে তাকিয়ে আছি আর ভাবছি ভাইয়া আমাকে সত্যি ভালোবাসে কি না। দুলা ভাইয়ার ডাকে চমকিত হয়ে ধ্যান ভাঙল। কি হয়েছে? তুই কলেজের ড্রেস পরে এখানে কি করছিস? ভাইয়ার কথা শুনে নিজের দিকে তাকিয়ে আবার ভাইয়ার দিকে তাকালাম। কি হলো? তুই ইদানিং আমার প্রশ্নের উত্তর দিতে তো লেট করিস কেন? যেন সবসময় কি উত্তর দিবি বানাতে থাকি কথাটা ভাইয়ার মুখে শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাইয়া জানলো কিভাবে আমি কথা বানাই? আমি মাথা নেড়ে না বললাম, কই না তো, আমি বানাবো কেন? তাহলে কথা না বললে কি ভাবছিস? আমি কিছু ভাবছি না তো। ভাইয়া সন্দেহের চোখে তাকিয়ে আছে আমার দিকে। ফ্রেশ না হয়ে এখানে এসে আমার রুমে উঁকি দিচ্ছিলি কেন? ভাইয়ার কথায় চমকে উঠলাম, এদিক ওদিক তাকাতে লাগলাম। ভাইয়া দেখলো কিভাবে যে আমি ভাইয়ার রুমে উঁকি দিচ্ছিলাম? আবার ভাবনায় চলে গেল ইডিয়েট। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছি, এখন কিছু হইলে ভাইয়া আমাকে ইডিয়েট বলে। আবার গাল ফুলালি কেন? যা ফ্রেশ হ। আর এক সেকেন্ডও জানি এখানে এভাবে দাঁড়িয়ে না থাকতে দেখি। এতটা কেয়ারলেস কেউ কীভাবে হয়? আমি ভাইয়ার দিকে কটমট করে তাকিয়ে গটগট করে চলে এলাম রুমে। তারপর ওয়াশরুমে গোসল করতে চলে এলাম। আর ভাবতে লাগলাম, ধুর, এই গরিলা আমাকে একটুও ভালোবাসে না। আমি জানি, ভালোবাসলে এইভাবে বকতোই না। গোসল শেষ করে একটা লম্বা ঘুম দিলাম, উঠে খেলাম। পরদিন সকালে কলেজে এসে জানতে পারলাম আজ আমার প্রাণ প্রিয় ইলমার জন্মদিন। তাই সবাই মিলে চলে এলাম মার্কেটে। আমার কাছে বেশি টাকা ছিল না। আসলে আজ ইলমার জন্মদিন, আগে থেকে মনে থাকলে টাকা বেশি করে নিয়ে আসতাম, কিন্তু এখন তো আর সম্ভব না। তাই কয় টাকা ছিল তাই দিয়ে ইলমার জন্য কানের দুল কিনলাম। ইলমা কানের দুল খুব পছন্দ করে। প্রাইস লাগলো 200 টাকা। সবাই কম বেশি কিছু না কিছু কিনলো, আরও 50 টাকা দিতে হলো। সবাই মিলে কেকও কিনে আনলাম। আমার হাতে কেক দিয়ে সবাই হাঁটছে। আমি ভাবছি আমি নিতে পারবো না, যদি পরে যাই, কিন্তু ওরা সেদিকে লক্ষ্য করছে না। আর বিপত্তি ঘটল তখন। মার্কেট থেকে সবাই সব কিছু নিয়ে আগে চলে গেল। আমি একা কেক নিয়ে সাবধানে আস্তে আস্তে আসছি, কিন্তু একটা অসভ্য ছেলের জন্য আমার সাবধানে চলাটাও বৃথা হলো। ছেলেটার সাথে ধাক্কা লেগে পুরো কেক উল্টো হয়ে পড়ে ঢাকনা খুলে গেল, আর সব ফ্লোরে ছড়িয়ে কি বিচ্ছিরি অবস্থা। মাই গড! সেই কেক কিছুটা সামনের লোকটার শরীরে ছিটকে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি আমার কেকের দিকে। তারপর চোখ সরিয়ে ওই খাটাস লোকটার দিকে রেগে তাকালাম, কিন্তু রাগ রইল না, রাগ হাসিতে পরিণত হলো। আমি লোকটার দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠলাম। লোকটা বিরক্তির চোখ দিয়ে আমাকে দেখছে। আমি তো হেসেই যাচ্ছি, হাসবো না আবার? আরে লোকটার মুখে লেগেছে কেক, আর বিশেষ করে ওনার হাতে। উনি নিজের হাত দিয়ে মুখ থেকে কেক মুছতে যায়, তখন আরও বেড়ে যায়। এটা দেখে আমি পেট ধরে হাসছি। লোকটাকে জোকার থেকে কম কিছু লাগছে না। এ মেয়ে, তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? হোয়াই? রেগে বলল লোকটা। আমি তাও হাসে থামাতে পারছি না। আমার ফ্রেন্ড সার্কেল আমাকে না পেয়ে পেছনে তাকিয়ে এসব দেখে ছুটে আসে। আমি অনেক কষ্টে নিজের হাসি থামালাম, তারপর মুখটা গম্ভীর সিরিয়াস করলাম। নেহা বলল, এটা কি করলি দুলা? ইস, কেকটা নষ্ট হয়ে গেল।
এখন কাজ হবে। সবাই একই কথা বলতে লাগলো। আমি ওই লোকটাকে বললাম, এই যে আপনি তো আমাদের কেকটা নষ্ট করে ফেললেন, দেখে চলতে পারেন না, চোখ কি পকেটে নিয়ে ঘুরেন? রেগে বললাম। লোকটা তাও রেগে বলল, আমার জন্য মানে? আমি কি করেছি? দোষটা আপনার জন্যই আমার ড্রেস কি হলো দেখুন তো। আমি রেগে উঠলাম, সাথে আমার ফ্রেন্ডগুলো। কি বললেন? দোষ আমার? নিজের দোষ এখন আমার ঘাড়ে চাপাতে চাইছেন? এটা আমরা একদম মেনে নেব না। দোষ আপনার। আপনি আমার সাথে ধাক্কা খেয়েছেন, আমি না। অসম্ভব, আমি না, আপনি। আমি খুব দেখে শুনে যাচ্ছিলাম। নো ম্যাডাম, আপনার দোষ। বললাম না আপনার। এবার আমার বন্ধুরাও বলতে লাগলো, আপনার দোষ, আপনি এখন আমাদের কেক কিনে দিবেন, আপনার জন্য আমাদের কেক নষ্ট হয়েছে। ইম্পসিবল, কিনে আপনাকে দিতেই হবে। এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। অবশ্যই লোকটা হার মানল আর কেক কিনে দিল। কি করবে বেচারা, এতগুলো মেয়ে পারলে তো। দোস্ত, দোষটা কার বলতো? ফারজানের কথা আমি বললাম, ওই লোকটার। আমি খুবই সাবধানে যাচ্ছিলাম। আর একটা কথা, সবচেয়ে দোষ তোদের বেশি। ওরা অবাক হয়ে বলল, আমাদের মানে? তোদের মানে তোদের? তোরা আমাকে কেন দিলি ওটা নিতে? কথা বলতে বলতে কলেজে চলে এলাম। ক্লাসে না গিয়ে শিমুল কাছে চলে গেলাম। ইলমা আসতে ওর চোখ বেঁধে ওকে নিয়ে আসলো সবাই। আমি ওইগুলো সাজিয়ে দিচ্ছিলাম তখন। চোখ খুলতে চমকালো ইলমা, খুশিতে সবাইকে জড়িয়ে ধরল, কেঁদেও দিল। কেক কেটে সবাই হই হুল্লো করলাম। সবাই ক্লাস বাদ দিয়ে আমাদের এখানে এসে পড়েছে। একটু একটু কেকও দিলাম। ক্লাস শেষে ইলমা আমাদের ফুচকা ট্রিট দিল। আমি পরপর 3 প্লেট ফুচকা একা খেলাম। খাওয়ার পর মনে পড়ল, আমার এত খাওয়া ঠিক হয় নাই, কারণ ফুচকা বেশি খেলে আমার পেট ব্যথা হয়। কোনো মতে বাসায় চলে এলাম। কাউকে বলার সাহস করলাম না, বকে শেষ করবে। রাতে থাকতে পারলাম না, আম্মুকে বলে দিলাম। আম্মু শুনে চিন্তায় পড়ে গেল, কারণ আজ আব্বু বাসায় নাই, কাজে ঢাকার বাইরে গেছে। আমি পেট ধরে কান্না করছি ফুপিয়ে। মামুনি চলে এলো বাসায়, কিন্তু আঙ্কেল আর ভাইয়া বাসায় নাই। তাদের আজ আর্জেন্ট মিটিং আছে, আসতে লেট হবে। আম্মু আমাকে ধরে কাঁদছে আর বকে যাচ্ছে। চলবে।